২৯টি বছর একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম পার হয়ে গেছে। সবাই প্রায় মেনেই নিয়েছিল যে ৯০ দশকের ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের সেই অকাল বিদায়ের গল্পটা হয়তো চিরকালের জন্যই একটা অমীমাংসিত রহস্যের ফাইলে আটকা পড়ে থাকবে। কিন্তু কে জানতো ঠিক ২৯ বছর পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটতে যাচ্ছে এক মহানাটকীয় ঘটনা। দেশ ছেড়ে পালানোর একদম শেষ মুহূর্তে ইমিগ্রেশন কাউন্টারে যখন সবকিছু প্রায় চূড়ান্ত, ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ক্লাইম্যাক্স। পর্দার সেই চিরচেনা খলনায়ক অভিনেতা আশরাফুল হক ওরফে ডন আটক হলেন ইমিগ্রেশন পুলিশের হাতে। কিন্তু কেন এই হঠাৎ দেশ ছাড়ার তাড়াহুড়ো? উমরা পালনের আড়ালে তিনি আসলে কিসের হাত থেকে বাঁচতে চেয়েছিলেন? আর তার এই আটকের মধ্য দিয়ে কি অবশেষে খুলতে যাচ্ছে বাংলাদেশের বিনোদন জগতের ইতিহাসের সবচেয়ে বড় এবং স্পর্শকাতর রহস্যের জট? দর্শক, ঘটনাটা একটু আউট অব দ্য বক্স অ্যাঙ্গেল থেকে দেখা যাক। পর্দার খলনায়ক ডন সৌদি আরবে উমরা পালনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সবকিছুই অত্যন্ত স্বাভাবিক ছিল। তিনি খুব সাবলীলভাবেই ইমিগ্রেশন পুলিশের ডেস্কে নিজের পাসপোর্ট এবং বিদেশ যাত্রার প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছেন। তিনি হয়তো ভেবেছিলেন ৩ দশক পুরনো একটা ঘটনা নিয়ে এখন আর কে মাথা ঘামাবে, খুব সহজেই হয়তো ইমিগ্রেশন পার হয়ে দেশের গণ্ডি পেরিয়ে যাবেন। কিন্তু এখানেই তিনি সবচেয়ে বড় ভুলটি করেছিলেন। দর্শক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষায় এটাকে বলা হয় ইমিগ্রেশন ব্লক বা রেড অ্যালার্ট। যখন কোনো স্পর্শকাতর মামলার তদন্ত চলে, তখন তদন্তকারী সংস্থা দেশের সব বিমানবন্দর এবং স্থলবন্দরের সার্ভারে অভিযুক্তদের পাসপোর্ট নাম্বার এবং নামের তালিকা ব্লক করে দেয়। ডন যখনই তার পাসপোর্ট স্ক্যানিং মেশিনে দেন, সাথে সাথেই সিস্টেমে লাল বাতি জ্বলে ওঠে এবং অ্যালার্ম বেজে যায়। মুহূর্তের মধ্যেই ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে ফেলে। কোনো রকম সুযোগ না দিয়ে তাকে সোজা হস্তান্তর করা হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অর্থাৎ সিআইডির কাছে। পর্দার খলনায়ক বাস্তবের মাটিতে আটকে গেলেন এক অদৃশ্য আইনি জালে। এই আটকের পেছনের আসল কারণ বুঝতে হলে আমাদের টাইম মেশিনের দিকে ফিরে যেতে হবে, সেই ১৯৯৬ সালের ৫ ও ৬ সেপ্টেম্বরে। এই ডন যাকে শেষ করে দিয়েছিলেন, তিনি শুধু একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের ফ্যাশন আইকন এবং অসংবাদিত সুপারস্টার। মাত্র ২৫ বছর বয়সে তিনি যে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন, তা ছিল আক্ষরিক অর্থেই রূপকথার মতো। ৫ সেপ্টেম্বর সন্ধ্যার ঘটনা। এফডিসির সাউন্ড কমপ্লেক্সে চলছিল প্রেম পিয়াসী ছবির ডাবিং। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন ছবির নায়িকা শাবনূর। ডাবিং চলাকালীন সময়ে নায়কের বাবা অর্থাৎ সালমান শাহের বাবা স্ত্রী সামিরাকে নিয়ে সেখানে উপস্থিত হন। বিভিন্ন বিনোদন ম্যাগাজিন এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী সেই ডাবিং রুমে নায়ক এবং নায়িকার মধ্যে কিছু খুনসুটি দেখে সামিরা প্রচণ্ড রেগে যান। এরপরেই শুরু হয় এক অদ্ভুত নীরবতা। সালমান শাহ, সামিরা এবং পরিচালক বাদল খন্দকার একই গাড়িতে করে বাসায় ফিরছিলেন। পুরো রাস্তায় গাড়ির ভেতরে পিনপতন নীরবতা। সামিরা একটি কথাও বলেননি। রাত ১১টার দিকে নিউ স্ক্যাটন রোডের স্ক্যাটন প্লাজার B11 নাম্বার ফ্ল্যাটে নায়ককে পৌঁছে দিয়ে পরিচালক ফিরে যান। পরদিন ৬ সেপ্টেম্বর সকালবেলা সকাল ৭টার দিকে নায়কের বাবা ছেলের সাথে দেখা করতে যান, কিন্তু দারোয়ান তাকে উপরে যেতে দিচ্ছিলেন না। পরে তিনি জোর করে উপরে গেলেও সামিরা তাকে বেডরুমে যেতে দেননি। তিনি বলেন উনি ঘুমাচ্ছেন। প্রায় ১.৫ ঘন্টা অপেক্ষা করে বাবা ফিরে আসেন। আর বেলা ১১টার দিকে আসে সেই ফোন কল, যে কলটি পুরো বাংলাদেশের বিনোদন জগতের মানচিত্র চিরতরে বদলে দিয়েছে। এরপর সালমান শাহর মায়ের কাছে ফোন আসে স্ক্যাটনের ফ্ল্যাটে যাবার জন্য। সেখানে গিয়ে তিনি যা দেখেছিলেন তা কোনো মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব নয়। তিনি তার সন্তানকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান, যার হাত ও পায়ের নখগুলো ততক্ষণে নীল হতে শুরু করেছে। ঘটনার পর থেকে প্রায় ৩ দশক পার হয়ে গেছে। বিভিন্ন সময়ে তদন্ত সংস্থা যেমন সিআইডি এবং পিবিআই আদালতে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে,
এই প্রতিবেদনগুলোতে বারবার বলা হয়েছে যে এটি ছিল একটি স্বেচ্ছায় জীবনাবসানের ঘটনা। বলা হয়েছে পারিবারিক কলহ ও আবেগের বশবর্তী হয়েই নায়ক এই পথ বেছে নিয়েছেন। কিন্তু একজন মা তো তার সন্তানের সবকিছুই চেনেন। সালমান শাহর মা নীলা চৌধুরী প্রথম দিক থেকে আজ পর্যন্ত একটি কথাই বলে আসছেন, তার সন্তান এমন কোনো কাজ করতেই পারে না। এর পেছনে এক বিশাল এবং গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। আইনি ভাষায় একটি শব্দ আছে, নারাজি আবেদন। এর মানে হলো তদন্তকারী সংস্থা যে রিপোর্ট আদালতে জমা দিয়েছে, বাদী বা ভুক্তভোগীর পরিবার যদি মনে করে এই রিপোর্টে সত্য গোপন করা হয়েছে বা আসামি পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে রিপোর্ট দেওয়া হয়েছে, তবে তারা সেই রিপোর্টের উপর অনাস্থা বা নারাজি প্রকাশ করতে পারে। নীলা চৌধুরী ঠিক এই কাজটি করে আসছিলেন বছরের পর বছর ধরে। শেষ পর্যন্ত তার এই আইনি লড়াইয়ের ধারাবাহিকতায় গত বছর আদালত রমনা থানাকে একটি নতুন আইনি পদক্ষেপ নেবার নির্দেশ দেয়। এই পদক্ষেপের অংশ হিসেবে সামিরা হক, ডন, আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জনকে অভিযুক্ত করে নতুন করে তদন্ত শুরু হয়। আর এই তদন্তের জাল থেকেই পালাতে গিয়ে ধরা পড়েছেন ডন। ডনকে আটকের পর যখন তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়, তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক এমন কিছু দাবি করেন যা উপস্থিত সবাইকে চমকে দেয়। তিনি আদালতকে জানান 1997 সালের একটি পুরনো অপহরণ মামলায় রেজভি আহমেদ ওরফে ফরহাদ নামের এক ব্যক্তি পুলিশের কাছে একটি স্বীকারোক্তি দিয়েছিলেন। এই স্বীকারোক্তিতে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের রূপরেখা উঠে আসে। দাবি করা হয় সামিরা হকের সাথে ডনের এক বিশেষ সম্পর্ক তৈরি হয়েছিল, আর এই সম্পর্কের পথে কাঁটা দূর করার জন্যই 12 লাখ টাকার একটি বিশাল চুক্তি করা হয়। ষড়যন্ত্রকারীরা নাকি প্রথমে নায়ককে বিশেষ কৌশলে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে ঘটনাটিকে একটি সাধারণ স্বেচ্ছায় জীবনাবসান হিসেবে সাজানোর জন্য কৃত্রিম পরিস্থিতি তৈরি করেন। রাষ্ট্রপক্ষ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছে যে এই মুহূর্তে ডনকে ছেড়ে দেওয়া হলে সে চিরতরে দেশ থেকে পালিয়ে যেতে পারে এবং এই 29 বছরের রহস্য চিরকালের জন্য চাপা পড়ে যাবে। আজ এই ডনের গ্রেপ্তার শুধু একটি সাধারণ আইনি প্রক্রিয়া নয়, এটি কোটি কোটি ভক্ত এবং একজন মায়ের দীর্ঘ 29 বছর দীর্ঘ প্রতীক্ষার এক নতুন অধ্যায়। সালমান শাহর মা নীলা চৌধুরী লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে বলেছেন, ডন এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এর মাধ্যমে সবকিছুই বেরিয়ে আসবে। আমি শুধু বিচার চাই। ডনকে সিআইডির নিবিড় জিজ্ঞাসাবাদ হয়তো আমাদের সামনে এমন কিছু সত্য তুলে আনবে যা আমরা গত 3 দশকেও কল্পনা করতে পারিনি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় 29 বছর পর কি সত্যি এই দীর্ঘ রহস্যের জট খুলবে? ডনের মুখ থেকে কি শেষ পর্যন্ত বেরিয়ে আসবে সেই 5 ও 6 সেপ্টেম্বরের হারিয়ে যাওয়া সত্যগুলো? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।